তো ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সায়েন্স 135 নম্বর পেজের অর্থাৎ এবিটিএ ফিজিক্স এবিটিএ ক্লাস 12-এর যে 12 নম্বর সেট আছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করব। এমসিকিউ করব, এসএকিউ করব এবং যতগুলো এই সেটের মধ্যে অঙ্ক আছে সেই সমস্ত অঙ্ক তোমাদের সমাধান করে আমি দিয়ে দেবো। যারা যারা ভিডিওটা দেখছো তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আশা করি ফিজিক্সের কনসেপ্টগুলো তোমাদের কাছে সহজ বলে মনে হবে এবং যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওগুলো এবিটিএ সলিউশনগুলি খুবই হেল্পফুল হতে চলেছে। এবং যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই পুরোনো ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে চেক আউট করে নাও। দেখো উপরে লিঙ্ক আসছে, তো সেটা দেখে নাও। আগের দিন আমি 125 নম্বর সেটের লাইভ সলিউশন করে দিয়েছি, তো সেই লাইভ সলিউশনগুলো গিয়েও দেখে নিতে পারো। তোমাদের সুবিধার্থে বলে রাখি, এই যে সেটগুলো আমি করাচ্ছি এই সেটগুলো যদি লাইভে করাই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মতো টাইম নষ্ট হবে। সেই জন্য আমি হ্যান্ড রিটেন নোট দিয়ে দিয়েছি, সেই হ্যান্ড রিটেন নোট বুঝিয়ে দিয়ে চলে যাব। 35 থেকে 40 মিনিট ভিডিওটা দেখো, সম্পূর্ণ সমাধান তোমরা পেয়ে যাবে। এছাড়া যেগুলো থিওরি পোর্শন আছে সেই থিওরি পোর্শনগুলো আমি কোনো সমাধান করে দিইনি, তার কারণ হচ্ছে সেগুলো তোমরা বইয়েতে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবে। তো এই সেটা থাকবে সম্পূর্ণ অঙ্কের সমাধান, সম্পূর্ণ এসএকিউ থাকবে, সম্পূর্ণ এমসিকিউ থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা বলেছে 1 নম্বর, বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের কেন্দ্রে কিউ আধান আছে, তাহলে ঘনকটির প্রতিটি তল থেকে নির্গত ফ্লাক্স কত হবে। তো একটা ঘনকের কটা তল থাকে, ঘনকের হচ্ছে 6টি তল থাকে এবং সেই 6টি তল বন্ধ করলে আমরা একটা আধান এর ভেতরে কিউ এনক্লোজড হবে, মানে কিউটাই ভেতরে থাকবে। তাহলে মোট ফ্লাক্স ফাই টোটাল হচ্ছে কত, কিউ আপন এপসাইলন 0। এবার এখানে বলে যে প্রতিটি তল থেকে, তাহলে ঘনকের কটি তল, এখানে 6টি তল। তো প্রতিটি তল থেকে যে ফ্লাক্সটা যাবে ইন্ডিভিজুয়াল ফাই ইকুয়াল টু কিউ আপন 6 এপসাইলন 0। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে কিউ আধান এবং সি ধারকত্বের 64টি বড় জলকণা মিলিত হয়ে একটি বড় কণায় যদি পরিণত হয় সেটির আধান ও ধারকত্ব কত হবে। তো প্রতিটির আধান যদি কিউব হয় তাহলে বড়টির টোটাল আধান হয়ে যাবে 64 কিউব। এবং আমরা কি জানি, আমরা জানি যে বিভব, এখানে কি জানতে যে বিভব নয় ধারকত্ব, বড়টির ধারকত্ব সি ইকুয়াল টু বা সি ড্যাশ ইকুয়াল টু এন টু দি পাওয়ার 1/3 ইন্টু সি। এন মানে যতগুলো ফোঁটা, এখানে 64টি ফোঁটা 1/3 ইন্টু সি, তাহলে এখান থেকে তোমার হয়ে যাবে 4 টু দি পাওয়ার কিউব ইন্টু 1/3 ইন্টু হচ্ছে সি, 3 কেটে গেল, তাহলে 4c। তো এটা ফুল ডেরিভেশন যারা দেখতে চাও আমার প্রিভিয়াস ভিডিও তো 125 নম্বর সেটে দেখো ওপরে আই বাটনে লিঙ্ক আসছে, ওই আই বাটনে ক্লিক করে যে এর ফুল ডেরিভেশন তোমরা দেখে আসতে পারো। তাহলে অ্যান্সার হয়ে যাবে আধান হয়ে যাবে 64 কিউব এবং ধারকত্ব হয়ে যাবে 4c। আচ্ছা নেক্সট 3-এর কোশ্চেনটা, তড়িৎ বর্তনী সংক্রান্ত কারশফের দ্বিতীয় সূত্রটি যে ভৌত রাশির সংরক্ষণ মেনে চলে সেটি হচ্ছে শক্তির সংরক্ষণ এবং প্রথমটা হচ্ছে আধানের সংরক্ষণ। আচ্ছা নেক্সট দেখো 4-এর প্রশ্নটা কি বলছে, একটি ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক কত আছে, ইস্পাতের তারের পিএম। তো একটা লম্বা তার আছে, এই তারটা দৈর্ঘ্য এল ধরে নিচ্ছি, তো এর চৌম্বক ভ্রামকের ফর্মুলা হচ্ছে মেরু শক্তি ইন্টু হচ্ছে এল। এবং এই তারটাকে বাঁকিয়ে এখন অর্ধবৃত্তাকার আকার দেওয়া হয়েছে, এই অর্ধবৃত্তাকার আকারের ব্যাসার্ধটা আমি ধরে নিচ্ছি আর। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এল ইকুয়াল টু হচ্ছে পাই আর, মানে এই এলটা এখন পাই আর এর পরিধির সাথে সমান। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু কত হয়ে যাবে, এল আপন পাই হয়ে যাবে। আর ইকুয়াল টু কত হয়ে যাবে, এল আপন পাই হয়ে যাবে। তো এখন এই যে অর্ধাকার যে অর্ধবৃত্তাকার আছে এর চৌম্বক ভ্রামক এম ইকুয়াল টু কত হবে, একটা মেরু শক্তি, এটা আমি এম ড্যাশ নাম দিচ্ছি, এবং এই যে দু প্রান্তের মধ্যে ডিস্টেন্স, বোঝা গেছে, এই দু প্রান্তের মধ্যে ডিস্টেন্সটা কত, দু প্রান্তের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2r। তাহলে এখানে 2টা বাইরে নিচ্ছি, এখানে এম ইন্টু আর, 2 ইন্টু এম, আর এর জায়গায় আমরা বসিয়ে দিলাম এল আপন পাই, বোঝা গেছে। তো এখান থেকে হয়ে যাবে 2/পাই ইন্টু হচ্ছে এম এল। দেখো এম এল এর যে ভ্যালুটা, এম এল এর ভ্যালুটা আমি ওপরে লিখে রেখেছি কত, এম এল এর ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল এম, বা এটাকে তোমাদের কোশ্চেনে বলে দিয়েছে পিএম। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 2 PM আপন হচ্ছে পাই, 2 PM আপন হচ্ছে পাই। এবং এই যে কোশ্চেনটার এর উত্তর হচ্ছে ভুল, এখানে একটা উত্তরও ঠিক হবে না। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 2 PM আপন পাই, 2 PM আপন পাই। আচ্ছা নেক্সট 5-এর প্রশ্নটা, একটি ইলেকট্রনের আধান কত বলে দিয়েছে, একটি ইলেকট্রনের আধান ই এবং আর ব্যাসার্ধের বৃত্তপথে এন কম্পাঙ্কে আবর্তিত হচ্ছে, তাহলে বৃত্তপথের কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে। তাহলে এখান থেকে 5-এর যে কোশ্চেনটা, 5-এর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি ইকুয়াল টু μ0 I আপন হচ্ছে 2r।
তো এখানে আয়ের মান কত হবে, আই ইকুয়াল টু হচ্ছে আধান আপন হচ্ছে টি, তো 1/t হচ্ছে ফ্রিকোয়েন্সি বা এটা ই ইন্টু এন, তাহলে এখানে যদি মানটা বসে আমাদের হয়ে যাবে μ0 এন ইন্টু ই আপন হচ্ছে 2r, μ0 এন ই আপন 2r, তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশান এ, অপশান এটা μ0 এন ই আপন 2r হচ্ছে সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন 6 নম্বর যে প্রশ্নটা দিয়েছে, 6 নম্বর প্রশ্নটা দিয়েছে একটি পরবর্তী বর্তনীতে প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু I0 সাইন, যে ফর্মুলাটা দিয়েছে এখানে I0 বদলে একটা ভ্যালু দেওয়া উচিত ছিল, আর ভি এর মান বলে দিয়েছে ভি ইকুয়াল টু 20 সাইন 200t ইন্টু π/6 এত ভি, পূর্ণচক্রে ব্যয়িত গড় ক্ষমতার মান কত হবে। তো গড় ক্ষমতার মান 6-এরটা হয়ে যাবে যে পি ইকুয়াল টু E0 ইন্টু I0 আপন হচ্ছে 2 ইন্টু কস অফ ফাই, কস অফ ফাই, ফাই মানে হচ্ছে ফেজ ডিফারেন্স, তো ফাইটা যদি আমরা বের করি ফাই হয়ে যাবে কারেন্টের ক্ষেত্রে π/2, আর ভোল্টেজের ক্ষেত্রে কত, ভোল্টেজের ক্ষেত্রে π/6, তাহলে এতে লসাগু করলে কত হবে 6 3 মাইনাস হচ্ছে পাই, তো 2π/6, তাহলে অ্যান্সার হবে π/3, তাহলে গড় পাওয়ার মানে ক্ষমতার মান হয়ে যাবে এখান থেকে E0 মান হচ্ছে 20, I0 মান এখানে কত দেওয়া আছে ক্যাপিটাল I0 আপন হচ্ছে 2 এবং কস ফাই হচ্ছে π/3, মানে 3×6=60 ডিগ্রি, তো কস 60 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে 20 I0 বাই হচ্ছে 2 ইন্টু কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে এখানে হবে 5/0, সঠিক অ্যান্সার কত হবে 5/0, তো একটা অ্যান্সারও মিলবে না কারণ এখানে আয়ের যে ভ্যালুটা এখানে দেওয়া নেই, তাহলে সঠিক অ্যান্সার হবে 5/0, কোনো অপশানই কারেক্ট অপশান নয়। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন কি বলেছে, তার পরবর্তী প্রশ্ন 7-এরটা বলছে একটি কুণ্ডলীর যে পাক সংখ্যা যদি আমরা দ্বিগুণ করি সাবেশাঙ্ক কত হবে। তো 7-এর কোশ্চেনের যে সাবেশাঙ্কর ফর্মুলা এল ভ্যারিসেস এন স্কোয়ার, অর্থাৎ পাকসাঙ্কের বর্গের সাথে সমানুপাতিক, তাহলে এটা হবে 4 গুণ, অপশান সি এরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন 8-এর কোশ্চেনটা কি বলেছে, জল এবং কাঁচ মাধ্যমে পরম প্রতিসারাঙ্ক যথাক্রমে 3/2 এবং 4/3 হলে ওই মাধ্যমের সংকট কোণ কত হবে। তো ওই মাধ্যমের সংকট কোণ দেখো এখানে 8-এরটা, কেন ক্যালকুলেশন পার্ট আমি এখানে করে রেখেছি, এখানে 8 সাইন 83 কত হয়ে যাবে, সাইন 83 হয়ে যাবে, যেহেতু জল থেকে রশ্মিটা আসছে তো জল থেকে রশ্মিটা আসার জন্য W μg হবে, কত হবে এখানে কোশ্চেনে কি বলেছে জল থেকে রশ্মিটা আসছে, তাহলে এখান থেকে কোথা থেকে, জল থেকে কাঁচে, তো জল থেকে কাঁচে আসছে সেই জন্য এখান থেকে যেটা প্রতিসারাঙ্কের ফর্মুলা আমরা লিখব যে W μg, তাহলে এটা μg আপন μw, এখান থেকে 8/9 কত অ্যান্সার আছে 8/9, তাহলে থিটা সির ভ্যালুটা আমরা পেয়ে যাবো সাইন ইনভার্স 8/9, ডাইরেক্ট ফর্মুলা আমরা ইউজ করেছি যেহেতু এমসিকিউ ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে হবে। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন, তো এই সেটটাতে বেশিরভাগই উত্তর ভুল দেওয়া আছে, তো এই 9 নম্বর প্রশ্ন হচ্ছে এটা সঠিক অ্যান্সার হবে সাইন ইনভার্স 8/9, বলছে বায়ু মাধ্যমে একটা ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট পরীক্ষায় ঝালর প্রস্থের মান 2 মিলিমিটার হলে জল মাধ্যমে ঝালর প্রস্থের মান কত হবে। তো 9-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার 2 আপন হচ্ছে মিউ, এত মিলিমিটার জলের প্রতিসারাঙ্ক, এবং জলের প্রতিসারাঙ্ক যদি আমরা 3/2 ধরি তাহলে 2/3/2, তাহলে ওপরে চলে যাবে 4/3, এইটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার এত মিলিমিটার, 4/3 এত মিলিমিটার, তো এখানে মোটামুটি একটাও অ্যান্সার ঠিক নেই, 4/3 মিলিমিটার, এখানে একটা অ্যান্সারও ঠিক নেই, তোমরা মনে রাখবে মিউ দিয়ে মানে যেখানেই যাবে সেই প্রতিসারাঙ্ক দিয়ে এখানে ভাগ করতে হবে। আচ্ছা, তারপরে কোশ্চেন কি বলছে 10-এরটা μ0 ইন্টু এপসাইলন জিরোর মাত্রা কত হবে। তো আমরা জানি যে শব্দের বেগের যে ফর্মুলা সি ইকুয়াল টু 1/μ0, 1/√μ0 ইন্টু এপসাইলন জিরো, তো এখান থেকে শুধু μ0 ইন্টু এপসাইলন জিরো যদি বের করি তাহলে হয়ে যাবে 1/c², এবং সিটা হচ্ছে বেগ, তো বেগের মাত্রা হচ্ছে L(t⁻⁻1) তার হোল স্কোয়ার, তো m⁻0, এম এর কিছু নেই, m⁻0, এলটা ওপরে হয়ে গেলে -2 আর t⁻, ওপরে -2 হলে +2, তাহলে সঠিক অ্যান্সার m⁻0, L⁻2 এবং t², এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন কি বলেছে, তার পরের প্রশ্নটা বলেছে যে অ্যালুমিনিয়াম 27 নিউক্লিয়াসের ঘনত্ব ρ0 হলে আয়রন 56 নিউক্লিয়াসের ঘনত্ব কত হবে। তো নিউক্লিয়াসের ঘনত্ব হচ্ছে ভর সংখ্যার উপর নির্ভর করে না, ভর সংখ্যার উপর এটা হচ্ছে নির্ভর করে না, তাহলে এখানে সঠিক অ্যান্সার ρ0ই হবে। আচ্ছা, নেক্সট 12-এর কোশ্চেনটা, আলোর তরঙ্গ দৈর্ঘ্য 0.0 অ্যাংস্ট্রম হলে প্লাঙ্কের ধ্রুবক এইচ হলে ফোটনের ভরবেগ কত হয়। পি ইকুয়াল টু এইচ আপন হচ্ছে ল্যামডা, তো এইচ আপন ল্যামডা, ল্যামডার মানে অ্যাংস্ট্রম আছে 0.01 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 এত মিটারে,
তাহলে এটা উপরে উঠে গেলে হবে 10⁻12 ইন্টু এইচ, সঠিক অ্যান্সার হবে 10⁻12 ইন্টু এইচ, অপশান সি এরটা সঠিক অ্যান্সার। আচ্ছা নেক্সট 13 কোশ্চেনটা, ট্রানজিস্টার আলফা দেওয়া আছে, বিটা জানতে চাই, বিটা ইকুয়াল টু আলফা আপন হচ্ছে 1 মাইনাস আলফা। তো এর ক্যালকুলেশনটা দেখে নাও, ক্যালকুলেশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে। তো আলফা ইকুয়াল টু কত হয়ে যাবে এখানে, আলফা ইকুয়াল টু আমরা যে ফর্মুলা লিখলাম আলফা, বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা। তো আলফার মান 0.96, 1 মাইনাস 0.96, যদি এটা ভাগ করো তোমরা অ্যান্সার পেয়ে যাবে 24। তাহলে বিটার মান হয়ে যাবে কত, 24। আচ্ছা তারপরে প্রশ্ন, মডেম ব্যবস্থার মাধ্যমে যা ঘটে, বিরূপণ এবং বিমোচন, মডিউলেশন এবং ডিমডিউলেশন দুটোই ঘটে এখানে। আচ্ছা তারপরে আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করবো এখান থেকে। ও এরপরে গ্রুপে মানে 1 নম্বরের সেকশন 2-এরটা কোশ্চেন আছে। তো কোন পদার্থের চৌম্বক প্রবণতা উষ্ণতার উপর নির্ভরশীল? দেখো নির্ভরশীল, এখানে পরাচুম্বক পদার্থ হচ্ছে নির্ভরশীল, আর যেহেতু এখানে নির্ভরশীল নয় বলেছে তাহলে এখানে তোমাদের অয়স্চুম্বক লিখে দিবে, অয়স্চুম্বক পদার্থ। তো এখানে পরাচুম্বক পদার্থের এটা নির্ভর করে, এটা হচ্ছে নির্ভর করে। আর তিরস্চুম্বক, তিরস্চুম্বক এটা নির্ভর করে না, নির্ভর করে না। তো তিরস্চুম্বক পদার্থ হচ্ছে নির্ভর করে না। আচ্ছা তার পরবর্তী কোশ্চেন কি বলছে, তার পরবর্তী প্রশ্ন বলছে যে হিস্টেরিসিস যে কার্ভটা আছে, হিস্টেরিসিস কার্ভের লেখচিত্রের ক্ষেত্রফলটা কি নির্দেশ করে? তো হিস্টেরিসিস কার্ভের লেখচিত্রের ক্ষেত্রফল যেটা নির্দেশ করে সেটা হচ্ছে অচুম্বক পদার্থের প্রতি একক আয়তনের ক্ষেত্রফল, প্রতি একক আয়তনের কৃতকার্য, প্রতি একক আয়তনে কৃতকার্য কত হবে। মানে পুরো লুপটাকে যদি আমরা ঘোরাই তাহলে তার প্রতি একক আয়তনে কৃতকার্যের মান বা প্রতি একক আয়তনে যে কৃতকার্য কতটা বা কী পরিমাণ শক্তি ক্ষয় হচ্ছে, কৃতকার্য বা কী পরিমাণ শক্তি ক্ষয় হচ্ছে সেটাই হচ্ছে এই নির্দেশ করে হিস্টেরিসিস কার্ভের ক্ষেত্রফল। আচ্ছা তার পরের প্রশ্নটা কী বলেছে, সাবেশাঙ্ক কাকে বলে, এটা বই দেখে তোমরা লিখে নেবে সংজ্ঞাটা। আর এসআই একক কী, এর এসআই একক হচ্ছে হেনরি। আচ্ছা নেক্সট হচ্ছে 3-এরটা, একটি সম উভত্তল লেন্সের বায়ু মাধ্যমে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্য পরস্পর সমান হলে লেন্সের প্রতিসারাঙ্ক কত হবে? তো লেন্সের প্রতিসারাঙ্ক, আচ্ছা এর আগে একটা কোশ্চেন রয়ে গেছে অথবাটা, এখানে অথবার একটা কোশ্চেন রয়ে গেছে, দেখো বলছে কোনো কুণ্ডলীর সাবেশাঙ্ক -5 হেনরি বলতে কি বোঝায়? তো কোনো কুণ্ডলীর সাবেশাঙ্ক 5 হেনরি বলতে বোঝায় যে সেই কুণ্ডলীতে আর যদি আমরা 1 অ্যাম্পিয়ার, কারণ অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বলের ফর্মুলা আছে E=-L × di/dt। তো di/dt যদি 1 হয় এখানে এর মানটা কত হয়, 5 ভোল্ট। অর্থাৎ কোনো কুণ্ডলীতে 1 অ্যাম্পিয়ার বা সেকেন্ড হারে প্রবাহ মাত্রার পরিবর্তন করলে ওতে 5 ভোল্ট তড়িৎচালক বল কী হবে, আবিষ্ট হবে, 5 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হবে। আচ্ছা তার পরের প্রশ্নটা যেটা ওই বায়ু মাধ্যমে ফোকাস দৈর্ঘ্যটা 3-এরটা দেখো, উভত্তল লেন্স বলে দিয়েছে, তো এখানে ফোকাস দৈর্ঘ্যের যে ফর্মুলা আমরা কত জানি, ফোকাস দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে 1/f = μ-1 1/r1 -1/r2। এবার এখানে উভত্তল লেন্সের ক্ষেত্রে প্রথম বক্রতা ব্যাসার্ধটা পজিটিভ এবং দ্বিতীয় বক্রতা ব্যাসার্ধটা কী হয়, নেগেটিভ হয়। তো 1/r1 এটা হয়ে যাবে +1/r2। এবার এখানে ফোকাসও যা, r1ও তা এবং r2ও তা। তো সবাইকে আমরা এফ দিয়ে লিখে দিলাম, এফ দিয়ে লিখে দিলে কাটাকাটি করে μ-1 = হাফ হয়ে যাবে। তো এখানে মিউর ভ্যালু 1 + 0.5, তাহলে 1.5, তাহলে প্রতিসারাঙ্কটা কত হয়ে যাবে, 1.5 হয়ে যাবে প্রতিসারাঙ্ক। আচ্ছা তার পরবর্তী প্রশ্ন কি বলছে, অথবাটা একটি লেন্সের ক্ষমতা 2.5 ডায়োপ্টার, ক্ষমতা কত বলে দিয়েছে, একটি লেন্সের ক্ষমতা হচ্ছে -2.5 ডায়োপ্টার হলে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য আর প্রকৃতি কী হবে? আচ্ছা ক্ষমতা -2.5 ডায়োপ্টার, তো ক্ষমতার ফর্মুলা আমরা কি জানি, 1/f। এইটা হচ্ছে যদি মিটারে এফটা থাকে, যদি মিটারে কি থাকে এফ, তো f = 1/p, এটা 1/2.5, এত হচ্ছে মিটার। এবার এখান থেকে যদি সেন্টিমিটারে করি, একটাকে 100 করে দেবো, তাহলে এফ এর মানটা পেয়ে গেলাম -40 সেন্টিমিটার। তাহলে মাইনাস হওয়ার জন্য এটা কী লেন্স, এটা হচ্ছে অবতল লেন্স। আচ্ছা তারপর 4-এর কোশ্চেনটা কী বলেছে, 4-এর কোশ্চেনটা এটা বাইনারিতে দেওয়া আছে, এটা ডেসিমালে দেওয়া আছে, কোনটির মান বেশি। তো 110 এই বাইনারিটাকে যদি ডেসিমিলে করি তাহলে কত হবে, 1 × 2^2, তারপরটা 1 × 2^1, তাহলে এটা কত হয়ে যাবে, আর 4 + 2 এটা হয়ে যাবে 6 ডেসিমালে। তো এই যে 6 ডেসিমাল এটা অবশ্যই 100-র চেয়ে ছোটো, এটা অবশ্যই কার চেয়ে ছোটো, 100-র চেয়ে ছোটো।
তাহলে কোনটির মান বেশি? এই যে দ্বিতীয়টার মান বেশি। আচ্ছা, তার পরবর্তী গ্রুপ বি। এবার অঙ্কগুলো সমাধান করব। প্রথম যে অঙ্কটা আছে এখানে লরেঞ্জ ফোর্স দিয়ে একটা অঙ্ক দেওয়া আছে এখানে অথবাটা। একটি ইলেকট্রনের ই ভেক্টরের মান দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র ভেক্টরের মান দেওয়া আছে এবং তড়িৎচুম্বক তরঙ্গটার বেগের মানটা দেওয়া আছে। তাহলে ইলেকট্রনটির ওপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। তো ক্রিয়াশীল বলের মান হচ্ছে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডের সংযুক্তর ফলে যে লরেঞ্জ ফোর্সটা কাজ করছে সেটা। তো আমরা সব ভ্যালুগুলো লিখে দিয়েছি। ভ্যালুগুলো লেখার পর যে লরেঞ্জ যে ফোর্স, সে লরেঞ্জ ফোর্সের ফর্মুলা এফ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, এটা চৌম্বক ক্ষেত্রের জন্য প্রযুক্ত বল এবং এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য প্রযুক্ত বল। তো ফার্স্ট আমরা ভি ক্রস ই বের করে নিলাম। এখানে ফার্স্ট যদি ভি ক্রস ই এখানে কত বেরোচ্ছে, ভি ক্রস ই দেখো কোণে করে দেওয়া আছে এখানে ভি ক্রস বি। এই ভি ক্রস বি এর আই জে কে এখানে আমরা ক্রস প্রোডাক্ট করে পাচ্ছি 4 - 6 জে ক্যাপ, অর্থাৎ -2 জে ক্যাপ পেয়েছি। তো এই -2 জে ক্যাপটা আমরা বসিয়ে দিলাম ভি ক্রস বি এর জায়গাতে এবং ই ভেক্টরের মান আমরা বসিয়ে দিলাম এখানে আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং টোটাল যোগ করে এফ এর মানটা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কত, এফ এর ভ্যালুটা পাচ্ছি এখান থেকে এফ ভেক্টর ইকুয়াল টু এটা, এটা হচ্ছে এফ ভেক্টর। তো মড অফ এফ মানে যদি ভ্যালুটা বের করতে চাই, মানটা বের করতে চাই, তার মড বের করতে হবে। তো মড বের করতে হলে কিউটা বাইরে করে দিলাম, এখান থেকে শুধু আসছে আই ক্যাপ, আই ক্যাপের ভ্যালুটা এক স্কোয়ার, এখানে -8 কে ক্যাপ, তো মাইনাসটা প্লাস হয়ে যাবে 8 স্কোয়ার এত নিউটন। তো এবার কিউ ইলেকট্রন আধারের মান 1.6 × 10⁻19 এত √65 নিউটন। তাহলে ফাইনাল যে অ্যান্সার পেয়ে গেলাম আমরা সেটা 12.89 × 10⁻19 নিউটন। বোঝা গেছে? আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন যেটা বলেছে হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে বামার শ্রেণীর শ্রেণীসীমা নির্ণয় করো, অর্থাৎ ল্যামডা ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য কত আর ল্যামডা মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য কত, সেটা বের করতে হবে। রিডবার্গ ধ্রুবকের মানটা এখানে ভুল দেওয়া ছিল, -7 দেওয়া ছিল, এটা +7 হবে। তো দেখো এখান থেকে বামার শ্রেণীর ক্ষেত্রে যে আমাদের ভ্যালুটা হয় 1/λ = r ইন্টু 1/2² - 1/n²। এই এনের ভ্যালুটা 2 এর পর থেকে শুরু হবে, 3 থেকে ইনফাইনাইট পর্যন্ত যে কোনো মানের হতে পারে। তো 3 থেকে যখন 2 এতে আসবে তখন আমরা ল্যামডা ম্যাক্সিমাম পাবো, অর্থাৎ সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাবো, এবং ইনফাইনাইট থেকে যখন 2 এতে আসবে তখন হচ্ছে আর তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা কী পাবো, মিনিমাম পাবো। বোঝা গেছে? তো এখান থেকে সেটাই বের করা হয়েছে, ল্যামডা মিনিমাম পাওয়ার জন্য কত, আর এখানে এনের মানটা আমরা আলফা বসিয়ে ইনফিনিটি বসিয়েছি অসীম। তো এখান থেকে r/4 পাচ্ছি ল্যামডা মিনিমাম। তো সেখান থেকে ল্যামডা মিনিমাম অ্যাংস্ট্রম এককে ভ্যালু পাচ্ছি 36 46 এত অ্যাংস্ট্রম। এবং ল্যামডা ম্যাক্সিমাম পাওয়ার জন্য আমরা যে এনের ভ্যালুটা 3 বসিয়েছি, এনের ভ্যালুটা কত বসিয়েছি, 3 বসিয়েছি। দেখতে পাচ্ছ এখানে এখানে নেগেটিভ সাইন 3 থেকে 2 এ আসলে তবে আমরা ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্যটা দেখতে পাবো। তো ল্যামডা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 36/5 আর, এবং এটাকে ভ্যালু বসিয়ে তোমরা অ্যাংস্ট্রমে প্রকাশ করো, পেয়ে যাও 65 63 অ্যাংস্ট্রম। শুধু আর এর মান বসিয়ে দিবে, আর এর মান বসালে অ্যাংস্ট্রমে ভ্যালুটা এসে যাবে। তো এইটা ছিল বামার শ্রেণীর অঙ্ক, খুব সহজ অঙ্ক, বারবার অনেকবার আমি অঙ্কটা তোমাদের করিয়েছি। তারপরে কোশ্চেন, একটি টিভি টাওয়ারের উচ্চতা 180 মিটার, যদি সেটির পাল্লা দ্বিগুণ করা হয়, অর্থাৎ ডি এর মানটা যদি দ্বিগুণ করা হয় তাহলে টাওয়ারের উচ্চতাটা কত বাড়বে। আমাদের যে ফর্মুলা ডি = √2r × h, এই ফর্মুলা দিয়ে আমাদের সমাধান করতে হবে কীভাবে পাল্লা দ্বিগুণ করা হয়েছে। তো দেখো অঙ্কটা, তো আমরা যে ফর্মুলা ডি = √2r/h, ডি হচ্ছে টাওয়ারের পাল্লা মানে কত দূর পর্যন্ত সে তথ্যটা সম্প্রচার করতে পারবে, এইচ হচ্ছে টাওয়ারের উচ্চতা। এবং এখান থেকে সব ধ্রুবক, তার d1/d2 মান হচ্ছে √h1/h2। তো d1টা সেম থাকবে, d2টা দ্বিগুণ করা হয়েছে, পাল্লাটা দ্বিগুণ মানে 2d1 করেছি। h1 এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে 180 মিটার, h2 এর ভ্যালুটা কত হবে, তো ক্যালকুলেশন করে আমরা h2 পাচ্ছি 720 মিটার। ইজি ক্যালকুলেশন, তোমরা ইজিলি করতে পারবে, তোমাদের টাইম বাঁচানোর জন্য আমি হ্যান্ড রিটেন নোট করে দিয়েছি। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন, তার পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো এক্ষেত্রে। এরপর তোমাদের একটা অঙ্ক দিয়েছি ইলেকট্রোস্ট্যাটিক থেকে, পেন্ডুলাম প্রবলেম। এরকম প্রবলেমকে বলা হয় পেন্ডুলাম প্রবলেম, পেন্ডুলাম প্রবলেম। তো জয়েন্ট এই প্রবলেমগুলো খুব পড়ে, যেহেতু উচ্চ মাধ্যমিকের কোশ্চেন কঠিন হতে পারে সেই জন্য এই প্রবলেমটা দিয়েছে। এবং এখানে একটা ভুল করেছে, এটা 1-2 হবে না, এটা হয়ে যাবে 1-3 হয়ে যাবে। কত হয়ে যাবে? 1-3। আমি এখানে লিখে দিয়েছি 1-3। তো বলছে এম ভরের একই রকম দুটি গোলক এল দৈর্ঘ্যের একটি সুতোর সাহায্যে একই বিন্দু থেকে ঝোলানো আছে। গোলক দুটির প্রত্যেকটিতে কিউ পরিমাণ আধান আছে। তাহলে সুতো দুটি উলম্বের সঙ্গে সামান্য কোণে বিচ্যুত, সামান্য কোণে বিচ্যুত মানে থিটাটা হচ্ছে ক্ষুদ্র,
তাহলে সাম্য অবস্থায় যে গোলক দুটির কেন্দ্রের মধ্যে দূরত্ব হবে এটা প্রমাণ করতে হবে। তো দেখো ছবিটা যে প্রবলেমটা দিয়েছে সেটা ছবিটা আগে আমি বুঝিয়ে দিই। এই জায়গাটা থেকে ঝুলছে, এই হচ্ছে সুতো, এটা হচ্ছে এল দৈর্ঘ্যের সুতো। দেখো আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, এটা এল দৈর্ঘ্যের সুতো একটা, এটা হচ্ছে এল দৈর্ঘ্যের সুতো। এবং এইখানে একটা প্রথম গোলকটা রাখা হয়েছে, এটাতে হচ্ছে দ্বিতীয় গোলকটা রাখা হয়েছে। এর আধান হচ্ছে কিউব এবং এর আধান কিউব, এবং যেহেতু সেম আধান পরস্পরকে বিকর্ষণ করবে, তো ডান দিকে বিকর্ষণ বল এফই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, বাঁ দিকে বিকর্ষণ বল কত, এটা হচ্ছে এফই। আমি এখানটা লিখছি, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আচ্ছা, এদের ওজন যদি ভর এম হয়, ওজন নিচের দিকে কাজ করবে এমজি। এরও যদি ভর এম হয়, এরও ওজন কোন দিকে কাজ করবে, নিচের দিকে এমজি কাজ করবে। এবং এই যে দড়িটা যদি উপর থেকে আমরা সিমেট্রিক্যালি একটা লাইন ড্র করি, তাহলে এর সঙ্গে কোণ করেছে থিটা, যে থিটাটা হচ্ছে খুব ক্ষুদ্র। থিটাটা কি ক্ষুদ্র, এই কোণটা হবে থিটাটা ক্ষুদ্র। এবং এই যে টান, ওপর দিকে দড়ির টান টি কাজ করছে, এরও উপর দিকে দড়ির টান টি কাজ করছে। এবং এই টানটাকে যদি দুটো উপাংশে আমরা ভাঙি, এইদিকে ছবিটা আগে ভালো করে বুঝো, অঙ্কটা পাতি অঙ্ক। তাহলে এই টান ওপর দিকের উপাংশ, সমকোণী উপাংশ, আর এইদিকে হচ্ছে টানের একটা উপাংশ। তাহলে টানের দুটো উপাংশ আমরা এটা পেয়ে গেলাম। দেখো এই কোণটা থিটা, তাহলে এই কোণটাও কত হবে, এই দিকের এই কোণটাও কত হবে, এই দিকের এই কোণটা হয়ে যাবে থিটা। মাথায় ঢুকেছে? তাহলে টি এর একটা দুটো উপাংশ পেয়ে গেলাম, যার সাথে কোণ সেটা টি কস থিটা, বাঁ দিকের উপাংশটা হচ্ছে টি সাইন থিটা। তো টি কস থিটা কাকে ব্যালেন্স করবে, এমজিকে ব্যালেন্স করবে, এবং টি সাইন থিটা কাকে ব্যালেন্স করবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে ব্যালেন্স করবে। তো যদি অসুবিধা হয় ভিডিওটা আবার ব্যাক করে আরেকবার দেখে নাও, তো পুরোটা আমি ক্লিয়ার করে দিলাম। তো দেখো যেই জিনিসটা বললাম যে টি কস থিটা এমজিকে ব্যালেন্স করছে, এবং টি সাইন থিটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে ব্যালেন্স করছে। তো টি সাইন থিটা এখানে ফোর্সের মান 1/4πε0, এবং এই কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত, গোলক দুটির মধ্যে এক্স, এই এক্স এর মানটাই তোমাদের বের করতে হবে। এদের ডিস্টেন্সটা কত, এক্স। তাহলে 1/4πε0 কিউ স্কোয়ার আপন এক্স স্কোয়ার। তো টি সাইন থিটা সমান এটা, এবং সাইন থিটা দেখো এই কোণটা দিয়ে থিটা হয়, তাহলে সাইন থিটার ভ্যালু কত হবে, এই ত্রিভুজটা, এই যে সমকোণী ত্রিভুজ, যদি এটা কাউন্ট করি, এটা কাউন্ট করলে লম্বা অতি, মানে শ্যামদাদার লম্বা অতি, এরকমভাবে মনে রাখবে। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্বটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে x/2, এবং অতিভুজটা এল। তো সাইন থিটার মানটা দেখো লিখে দিয়েছি x/2 ইন্টু এল। সেই ভ্যালুটাই আমরা এখানে বসিয়ে দিয়েছি। তো সাইন থিটার ভ্যালু আমরা বসিয়ে কত পাচ্ছি, সাইন থিটা x/L মানে x/2L। তাহলে এখান থেকে লাস্ট অব্দি যেটা টি এর অ্যান্সার পাচ্ছি, টি ইকুয়াল টু 1/2πε0 কিউ স্কোয়ার এল বাই এক্স কিউব, এইটা হচ্ছে ভ্যালু। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। 2 নম্বর সমীকরণ দেওয়ার পর দেখো প্রথম যে সমীকরণটা তোমরা লিখেছিলে, প্রথম সমীকরণটা টি কস থিটা কাকে ব্যালেন্স করবে, এমজিকে, এবং থিটা ক্ষুদ্র হওয়ার জন্য কস থিটাকে আমরা 1 বলতে পারি। তাহলে টি ইকুয়াল টু এমজি। তাহলে সাইন থিটার যে সমীকরণে টি ইকুয়াল টু এমজির মান যদি বসিয়ে দিই, তাহলে এমজি ইকুয়াল টু হয়ে যাবে 1/4πε0 কিউ স্কোয়ার এল আপন এক্স কিউব। এবং এখান থেকে বাঁ দিকে যদি নিয়ে যাই আমরা ভ্যালুটা, এক্সের মানটা, তো বাঁ দিকে এক্সটা নিয়ে গেলে এক্স কিউব ইকুয়াল টু হয়ে যাবে এখান থেকে তোমার যে বাকি টার্মটা পড়ে আছে সেটা, অথবা এক্স ইকুয়াল টু 1^1/3। তো ভিডিওটা না বুঝতে পারলে ব্যাক করে আরেকবার দেখে নাও, দেখে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি এটা ছোটো করে দিচ্ছি, তাহলে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হবে, এবং পুরোটা আরেকবার দেখতে পেয়ে যাবে তোমরা। দেখো ভালো করে, যদি এখান থেকে এটা টোটাল টার্মটা আমরা করে দিই, এখান থেকে দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এখানে এই হচ্ছে তোমাদের ছবি। এখানে আমরা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সাইন থিটার মান বসিয়েছি, টি দিয়ে সমীকরণটা আমরা পেয়েছি। এবং এই টি এর মানটাই হচ্ছে কস থিটা, কেন ওই যে উপরে দেখো আমার যেখানে কারসার আছে, টি কস থিটা এমজি, আর কস থিটা যদি থিটা যদি খুব ক্ষুদ্র হয়, কস থিটা 1 হবে। তো টি এর জায়গায় এমজি বসিয়ে দিয়েই আমরা ভ্যালুটা পেয়ে যাব। বাকি ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নিবে, স্ক্রিনশটটা নিয়ে নাও। দেখো ভিডিও কম ছোট করতে একটু স্পিডে আমি তোমাদেরকে বলছি, তোমাদের সুবিধার্থেই, বোঝা গেছে? ফালতু তোমাদেরকে ধরে নিয়ে বসে বসে ক্যালকুলেশন করে সময় তোমাদের নষ্ট করে কোনো লাভ নেই। আচ্ছা, নেক্সট অঙ্কের দিকে আমরা চলে যাব। তো এখানে ওই অঙ্কটা শেষ হয়ে গেল। পরবর্তী অঙ্ক যেটা আছে, এই অঙ্কটা বারবার হয়েছে এরকম অঙ্ক। পৃথিবীর কোনো এক স্থানের বিনতি কোণ 30 ডিগ্রি, উলম্ব উপাংশ দেওয়া আছে, অনুভূমিক উপাংশের মান নির্ণয় করতে হবে। সেম একই, ট্যান থিটা ইকুয়াল টু বিভি আপন বিএইচ, এই ফর্মুলা আমরা ফেলে ক্যালকুলেশন করে দেবো। তো ট্যান থিটা ইকুয়াল টু বিভি ভার্টিক্যাল উপাংশ, হরাইজন্টাল উপাংশ অর্থাৎ উলম্ব, আপন হচ্ছে অনুভূমিক। তো এখান থেকে বিএইচ হরাইজন্টাল উপাংশের মান কত পেয়ে যাবো, ইকুয়াল টু বিভি আপন ট্যান 30 ডিগ্রি। তো মান হচ্ছে 8√3 এত তেসলা। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন কি বলেছে? পরবর্তী কোশ্চেন দেখো এখানে 12 দাগের। 12 দাগের কোশ্চেনটা বলছে, সবুজ আলোর ক্ষেত্রে একটি স্বচ্ছ গ্লাসের সংকট কোণ 30 ডিগ্রি হলে সমাবর্তন কোণ কত হবে? এটাও খুব ইজি অঙ্ক।
সংকট কোণ এবং সমাবর্তন কোণের মধ্যে রিলেশন ফেললেই হয়ে যাবে। তো ট্যান থিটা পি হচ্ছে সমাবর্তন কোণ, এটা হচ্ছে সমাবর্তন কোণ, আর থিটা সি হচ্ছে সংকট কোণ। থিটা সি কী কোণ? সংকট কোণ। আমরা জানি ট্যান থিটা পি ইকুয়াল টু 1/sin থিটা সি। এখান থেকে ভ্যালু বসিয়ে আমরা থিটা পির মান পেয়ে যাচ্ছি ট্যান ইনভার্স 2। মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। ফোন অপার একটা অপবর্তন দিয়েছে, সেই অপবর্তনের ক্যালকুলেশনে করতে হবে আমাদের কত ভ্যালু বেরোয়। দেখো, তারপরে কোশ্চেন বলছে ফোন অপার একক রেখাচিত্র পরীক্ষায় তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া আছে। আচ্ছা, আর 30 ডিগ্রি কোণ, প্রথমে থিটাটা দেওয়া আছে। প্রথম অবন মানে হচ্ছে এনের মান হচ্ছে 1, আর তার কন্ডিশন ফেলবে এবং ওই একই আলোর জন্য কৌণিক অবস্থানে মানে থিটা ড্যাশের মান বের করতে হবে। গৌণ চরমবিন্দু গঠিত হয়, প্রথম গৌণ চরমবিন্দু গঠিত হয়। তার মানে একবার ফার্স্ট অবমের শর্ত আর একবার ফার্স্ট চরমের শর্ত, সেই দুটো দিয়ে ফেলো, এখান থেকে ক্যালকুলেশন তোমাদের শেষ হয়ে যাবে। দেখো, এখান থেকে প্রথম যদি আমরা অবমের শর্ত ফেলি, প্রথম অবমের শর্ত কি? প্রথম অবমের শর্ত হচ্ছে এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। প্রথম অবমের ক্ষেত্রে এন ইকুয়াল টু 1, এ সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা। এখান থেকে অজানা রাশি হচ্ছে এর মানটা আমাদেরকে বের করে নিতে হবে। দেখো, আর ল্যামডাকে আমরা মিটারে প্রকাশ করে নিয়েছি আর থিটার মান বসিয়ে দিয়েছি, সেখান থেকে এর ভ্যালু পাচ্ছি আমরা 1.32 × 10⁻⁶ মিটার। এবার প্রথম চরম বিন্দু গঠিত হবে তার শর্ত, অর্থাৎ থিটা ড্যাশ কৌণিক অবস্থানের জন্য জানতে চেয়েছে থিটা ড্যাশের মানটা বের করতে হবে। প্রথম চরম বিন্দু শর্ত হচ্ছে এ সাইন থিটা ড্যাশ ইকুয়াল টু 2n+1 × λ/2, এনের মান 1 বসিয়ে দাও, বাদ বাকি সব ভ্যালু বসিয়ে দাও, বসিয়ে থিটা ড্যাশের মানটা বের করতে হবে। তো আমরা পাচ্ছি সাইন থিটা ড্যাশ ইকুয়াল টু 0.75, 0.75, অতএব থিটা ড্যাশ ইকুয়াল টু সাইন ইনভার্স 0.75, আর 0.75 মানে হচ্ছে 3/4। তো আমরা এখানে 3/4 বসিয়ে দিলাম। তো রাইট অ্যান্সার হয়ে গেল সাইন ইনভার্স 3/4। তাহলে রাইট অ্যান্সার কত হয়ে গেল? সাইন ইনভার্স 3/4। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট প্রশ্ন কি বলেছে? বলছে সূচনা কম্পাঙ্ক কাকে বলে? এসব বই থেকে করে নিবে। সেকেন্ড পার্টে চলে যাচ্ছি আমরা। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য একটি নিবৃত্তি বিভব V0, আর 2 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য নিবৃত্তি বিভব হয় V0/4। তাহলে ধাতুটির সূচনা তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করতে চেয়েছে, ল্যামডা জিরোর মান বের করতে চেয়েছে। এটাও খুব সহজ অঙ্ক, ডাইরেক্ট আমরা সমীকরণ যদি ফেলি এখান থেকে মান পেয়ে যাব। তো দেখো, কাইনেটিক এনার্জির যে ফর্মুলা, কাইনেটিক এনার্জি কত হয়? এইচ নিউ মাইনাস এই নিউ আইনস্টাইন ইকুয়েশন, এইটাকে আমরা কি ইকুয়েশন বলি? আইনস্টাইন ফর্মুলা। আইনস্টাইন ফর্মুলা। তো কাইনেটিক এনার্জির মান আমরা কত লিখতে পারি? ই ইন্টু ভি, যেখানে ভিটা হচ্ছে নিবৃত্তি বিভব। তাহলে ফাইনাল যে ইকুয়েশন আসলো আমাদের হাতে, ইভি ইকুয়াল টু Hc/λ মাইনাস Hc/λ0, এবং এটাকেই দুটো সমীকরণ আকারে লিখব। যখন ল্যামডার মানটা হচ্ছে ল্যামডা, তখন ভিটা V0, আর ল্যামডা জিরোটা তো আমাদের বের করতে হবে। ল্যামডা জিরো হচ্ছে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা জিরো হচ্ছে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, বোঝা গেছে? সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। যখন ভি এর মানটা V0/4, তখন ল্যামডার মানটা 2 ল্যামডা। দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। তো কি, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর। তো প্রথম পার্টটা মানে এই পার্টটা আর এই পার্টটা আমাদেরকে কাটতে হবে। সেই কাটার জন্য আমাদেরকে কি করতে হবে? 1 নম্বর যে সমীকরণটা, 1 নম্বর সমীকরণকে আমরা হাফ দিয়ে গুণ করে 2 এর সাথে বিয়োগ করে দিয়েছি। 2 এর সাথে কি করে দিয়েছি? বিয়োগ করে দিয়েছি। দেখো, বিয়োগ করতে কি হয়ে গেল? প্রথম পার্টটা কেটে গেল। তাহলে এখান থেকে এটা পড়ে থাকবে আমাদের EV0/2, EV0/4। প্রথম পার্ট কেটে গিয়ে Hc/λ0 কমন নিলাম, 1 মাইনাস হাফ। তাহলে এখান থেকে কেটে লাস্ট অব্দি ল্যামডা জিরোর মান পেয়ে গেলাম Hc/EV0। ফুল কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা শুধু জাস্ট খাতায় ক্যালকুলেশন নিজেরা করে নেবে। নিজেরা ক্যালকুলেশন করলেই তোমরা সম্পূর্ণ অ্যান্সার পেয়ে যাবে, যাতে তোমাদের ক্যালকুলেশনটা না আটকায়, না কোথাও সরতে হয়। সেই জন্য আমি ফুল ক্যালকুলেশন আমার নিজের হাতে করে দিয়েছি। ফটাফট স্ক্রিনশটটা নিয়ে নাও, যাতে তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় যে কী করে অ্যান্সারটা হচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্ক আমাদের এখানে বলেছে একটি তেজস্ক্রিয় নমুনা আছে। এইটি তেজস্ক্রিয় নমুনায় অর্ধজীবনকাল কত বছর বলে দিয়েছে? 4 বছর। অর্ধজীবনকাল 4 বছর, 32 বছর পর কত অংশ অবিভাজিত অবস্থায় থাকবে? তো নেক্সট অঙ্কের দিকে আমরা চলে যাই। দেখো, সেম যে ফর্মুলা, এখানে N/N0 পরমাণু নিউক্লিয়াসের প্রথম যে ফর্মুলা, N/N0। N0 হচ্ছে মোট পূর্বে যে পরিমাণ পরমাণু ছিল, আর N হচ্ছে কিছু সময় পরে যেটা অবশিষ্ট থাকবে। তাহলে N/N0, তাহলে এটা কি নির্দেশ করবে? ভগ্নাংশ নির্দেশ করবে, কত ভগ্নাংশ অবশিষ্ট আছে, কত ভগ্নাংশ অবশিষ্ট। এর ফর্মুলা 1/2T × T²। টি হাফটা হচ্ছে অর্ধায়ু, টি হাফটা কি? অর্ধায়ু, আর টিটা যেটা টাইম। তো দেখো, 1/ কত সময় পর বলেছে? 32 বছর, তাহলে টি এর মান 32, আর টি হাফের মান আমরা বসিয়ে দিয়েছি 4।
মাথায় ঢুকেছে? তাহলে n/n0 ইকুয়াল 1/2^8 ইকুয়াল টু 1/256, 1/256। তাহলে 1/256 অংশ অবিভাজিত অবস্থায় থাকবে। মাথায় ঢুকেছে? 1/256 অংশ অবিভাজিত অবস্থায় থাকবে। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, পাতি অঙ্ক। তারপরের কোশ্চেন কি বলেছে তোমাদের? এখানে গ্রুপ ডি আমরা চলে যাই। গ্রুপ ডি এর হচ্ছে এই সার্কিটটা দিয়েছে। তো এই সার্কিটটা দিয়ে বলছে 10 ওহম মানে এই রোধের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা কত, এবং এ বি মানে এই রোধের প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল ড্রপটা কত সেটা জানতে চেয়েছে। তো এই অঙ্কটা কারশফের অঙ্ক, তো কারশফের ইজিলি অঙ্ক, তোমরা পারবে। আমি আগে সার্কিটটা বুঝিয়ে দিই, ভালো করে দেখো। যে কোনো জায়গা থেকে ধরো আমি এখান থেকে বের করছি I1 কারেন্ট, I2 কারেন্ট বেরোচ্ছে, এবং এই জায়গা থেকে বের করছি I1 কারেন্ট বেরোচ্ছে। তাহলে পুরো কারেন্টটা সবাই গিয়ে এই জায়গাতে মিট করবে, ওপর দিয়ে কারেন্টটা এসে এই জায়গাতে মিট করবে। মাথায় ঢুকেছে? এবং এই দুটো কারেন্ট মিশে এখানে প্রবেশ করবে। এর মানটা কত হয়ে যাবে? I1 প্লাস I2। I1 প্লাস I2টা কত যাবে? 15 ওহম দিয়ে যাবে। এবং পজিটিভ থেকে কারেন্টটা বেরোলে সেখানে ভোল্টেজটা আমাদেরকে প্লাস নিতে হয়, এবং কারেন্টের ডাইরেকশান, এইখানে দেখো আমরা ডাইরেকশান দিয়েছি, এবং ডাইরেকশানের অভিমুখেই যদি কারেন্টটা যায়, ডাইরেকশন অভিমুখে যদি কারেন্টটা যায়, তাহলে রোধের ক্ষেত্রে সেটা মাইনাস লিখতে হয়। এই হচ্ছে কিরশফের ফর্মুলা। প্রথম লুপ ABCDA নিয়েছি, ABCDA মানে এই প্রথম লুপটার ক্ষেত্রে দেখো 3 ভোল্ট থেকে কারেন্টটা বেরোচ্ছে। এই লুপটা দিই, ধরো এখান থেকেই বের করছি আমরা 5 ভোল্ট থেকে, মানে এই সোজা কারেন্টটা আসছে, এই কারেন্টটা। তাহলে 5 ভোল্ট থেকে কারেন্টটা বেরোচ্ছে, 5টা পজিটিভ, যে কোথায় 15 ওহম রোধে যাচ্ছে। 15 ওহম মানে এই দিকেই কারেন্ট যাচ্ছে এবং এই দিকেই রোধটা আছে, সেক্ষেত্রে 15 ইন্টু I1 প্লাস I2 আমরা নেগেটিভ নিচ্ছি। এটা তোমাদের কিরশফের ফর্মুলা। আচ্ছা, নেক্সট হচ্ছে এই কারেন্টটা এইরকমভাবে ঘুরে আবার 10 ওহমের কাছে যাচ্ছে। দেখো এই দিকেই ডাইরেকশান, এই দিকেও কারেন্টের ডাইরেকশান, রোধের সেম ডাইরেকশানেই যদি কারেন্ট যায় তাহলে সেখানে আমরা নেগেটিভ নেবো। তাহলে এখানে 10 I2টা নেগেটিভ, এবং এখানে ভোল্টেজটা কত? এখান থেকে ভোল্টেজটা পজিটিভ থেকে কারেন্টটা বেরোচ্ছে মানে 3 ভোল্ট। তাহলে এখান থেকে যে ইকুয়েশনটা পেলাম 25I2 প্লাস 15I1 ইকুয়াল টু 8। তোমরা তোমাদের মতো কনসেপ্ট আকারে যেখান থেকে খুশি কারেন্ট বের করে করবে, একই অ্যান্সার বেরোবে। মাথায় ঢুকেছে? একই অ্যান্সার বেরোবে। আচ্ছা, তো ক্লিয়ার করলাম এটা। নেক্সট আমরা দ্বিতীয় লুপটা নিয়েছি। দ্বিতীয় লুপটা হচ্ছে নিচের দিকের যে লুপটা, দেখো নিচের লুপটার ক্ষেত্রে কি করছি আমরা? এখান থেকে কারেন্টটা কোথায় বের করছি? এখান থেকে। তাহলে কারেন্টের ডাইরেকশান এটা। তাহলে এখানে 4 ভোল্টটা পজিটিভ লিখেছি, এবং এই যে ওহম দেখ এই দিকেই কারেন্ট যাচ্ছে, এবং এই দিকে এরকম গোল ডাইরেকশান আছে আমাদের, এইরকমভাবে গোল ডাইরেকশান। তাহলে যেই দিকে কারেন্ট সেই দিকে ডাইরেকশান। রোধের ক্ষেত্রে তাহলে কী নিতে হয়? নেগেটিভ 30I1। আবার সেম ডাইরেকশান এখানে 15 ওহমের দিকে, এই দিকেই কারেন্ট যাচ্ছে এবং এই দিকেই লুপের ডাইরেকশান, কারেন্টের ডাইরেকশান যেদিকে লুপের ডাইরেকশানও সেই দিকে। তাহলে নেগেটিভ নেবো আমরা 15 ইন্টু I1 প্লাস I2। আর গিয়ে কারেন্টটা এখান থেকে বেরোচ্ছে, পজিটিভ থেকে নির্গত হচ্ছে, মানে এই ভোল্টেজটা আমরা কিনবো প্লাস 3 ভোল্টটা। তাহলে এখান থেকে যে ইকুয়েশনটা পাচ্ছি এটা 2 নম্বর হচ্ছে ইকুয়েশন এটা। তো এই দুটো ইকুয়েশন তোমরা যদি সলভ করো, আমি ইকুয়েশনটা পুরো সলভ করে দিয়েছি, আমি একটু এটা ছোট করে দিচ্ছি যাতে তোমরা পুরোটা বুঝতে পারো। দেখো এই ইকুয়েশনটা যদি সলভ করো, তাহলে এখান থেকে I2-র ভ্যালু যেটা পেয়ে যাবে, এখানে আমি লিখেছি 1-এর সাথে 1 নম্বর সমীকরণের সাথে 3 গুণ করেছি, সেখান থেকে 2 নম্বর সমীকরণটা বিয়োগ করেছি। বিয়োগ করলে I2-র ভ্যালুটা আমরা পাচ্ছি 17/60 অ্যাম্পিয়ার। I2টা কোথা দিয়ে গেছে? 10 ওহমের প্রান্তে দিয়ে গেছে। তাহলে 10 ওহম প্রান্তের রেজিস্ট্যান্সটা কত? 10 ওহম প্রান্তে কারেন্ট কত? 17/60 অ্যাম্পিয়ার। নেক্সট বলেছে এই দুটো প্রান্তে, তোমাদের কোশ্চেনে এখানে AB নাম দিয়েছে, এই প্রান্তটা এই প্রান্তে, মানে এই প্রান্তে তোমাদের জানতে দিয়েছে ভোল্টেজ ড্রপটা কত। তাহলে এইখানে এই I1 কারেন্ট বের করে তার সাথে 30 গুণ করে দিলে আমাদের অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? তো আমরা সেটাই করেছি। I1টা বের করেছি, I1টা কত? 0.06 অ্যাম্পিয়ার। তো I1 যে কোনো সমীকরণে একটা I2-র ভ্যালু বসিয়ে দিলে I1 পেয়ে যাবে। তো AB প্রান্তে বিভব পার্থক্য হবে I1 ইন্টু সেখানে রেজিস্ট্যান্স, তো I1 ইন্টু 30। তাহলে এখান থেকে রাইট অ্যান্সার কত পেয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার পেয়ে যাবো 1.8 ভোল্ট। কত ভোল্ট? 1.8 ভোল্ট হচ্ছে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? এই হচ্ছে তোমাদের কোশ্চেন। আচ্ছা, নেক্সট পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্কে আমরা কি 5 ওহম রোধ বিশিষ্ট একটি রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ মানের তড়িৎ প্রবাহ পাঠাতে 48টি কোষকে কিভাবে বিন্যস্ত করব। প্রতিটি কোষের তড়িৎচালক বল এত দেওয়া আছে, আর অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে এত। তো এই অঙ্কটা আগের সেটেও হয়েছে বারবার। তো দেখো আমি এটাও আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ক্যাপিটাল যা যা দেওয়া আছে আগে লিখে নেবে। ক্যাপিটাল আর দেওয়া আছে এখানে 5 ওহম, তড়িৎচালক বল 1.48 ভোল্ট, স্মল রেজিস্ট্যান্স হচ্ছে 0.3 মানে অভ্যন্তরীণ রোধ এত, আর মোট কোষ হচ্ছে 48।
আমরা ধরে নিচ্ছি এন সংখ্যক কোষকে শ্রেণীতে যোগ করতে হবে, এরকম কতগুলো শ্রেণী নিতে হবে, এমটা শ্রেণী নিতে হবে। তাহলে মোট কোষ কত হয়ে যাবে, মোট কোষ হয়ে যাবে এম ইন্টু এন ইকুয়াল টু 48। আর সর্বোচ্চ প্রবাহের শর্ত অনুসারে আমরা কি পাই, এন ইন্টু স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু আর। তো এখান থেকে এন ইকুয়াল টু আর বাই আর ইন্টু এম, তাহলে এখান থেকে ভ্যালুটা পাচ্ছি এনের মান 5/0.3 ইন্টু এম। তো এই ভ্যালুটাই হচ্ছে আমরা বসিয়ে দেবো পরবর্তী যে ইকুয়েশন। পরবর্তী ইকুয়েশন আমরা কি জানি, পরবর্তী ইকুয়েশন আমরা জানি এম এন ইকুয়াল টু 48। তো এম এন ইকুয়াল টু 48 এন এর মান বসিয়ে দিলাম। তো এম এর ভ্যালুটা দশমিকে আসবে, প্রায় 2-এর কাছাকাছি নেবে, কেননা এমন ভ্যালু দেওয়া আছে পূর্ণবাক্যে অ্যান্সার আসবে না। তো এটা 1.76 সামথিং আসবে, এটাকে আমরা প্রায় 2 নিয়ে নেবো। তাহলে কটা সারি থাকবে, 2টি সারি থাকবে। তো এম এর মান যখন 2 পেয়ে গেলাম, আমরা কি জানি এম এন ইকুয়াল টু 48। তাহলে 48কে 2 দিয়ে ভাগ করলে এন এর ভ্যালু পেয়ে যাবো 24। তাহলে 2টি সারি থাকবে এবং প্রতিটি সারিতে কটি কোষ থাকবে, 24টি কোষ থাকবে। পরবর্তী কোশ্চেন কি বলেছে, সি এরটা একটি কার্বন রোধকের 4টি বর্ণ হচ্ছে লাল, হলুদ, লাল, সিলভার। আচ্ছা, রেডের জন্য কত হয়, 2 হয়। আর ইয়েলো হলুদের জন্য কত হয়, 4 হয়। আবার লালের জন্য কত হবে, 2। আর সিলভারের জন্য ±10% টলারেন্স। তো দেখো এটা আমরা করে দিয়েছি এখানে ইজিলি। তো হলুদের জন্য কত, লালের জন্য 2, হলুদের জন্য 4, বি রয় 0, 1, 2, 3, 4। তো এখানে টোটাল ভ্যালুটা প্রথমটা বসে গেল 2, দ্বিতীয়টা বসে যাবে 2, তারপর গুণিত আকারে তৃতীয়টা পাওয়ারে বসে 10⁻² প্লাস মাইনাস কত পার্সেন্ট, সিলভারের জন্য টলারেন্স 10%, এত ওহম হয়ে যাবে রাইট অ্যান্সার। মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট অঙ্কে আমরা চলে যাই, গ্রুপ ডি এর পরবর্তী অঙ্ক এখানে বি এরটা। এই অঙ্কটার ফর্মুলা তোমাদের ডাইরেক্ট মনে রাখতে হবে না, এই অঙ্কটা পারবে না। একটি প্রিজমের প্রতিসারক কোণ 60°, মানে এর ভ্যালু 60°। উপাদানের প্রতিসারাঙ্ক মি এর মান দেওয়া আছে √7/3। লিমিটিং আপাতন কোণ, অর্থাৎ আপাতন কোণের ন্যূনতম কোণ মানের জন্য দ্বিতীয় তল থেকে রশ্মিটি আর কোনোভাবে নির্গত হবে না। তো দেখো ডাইরেক্ট ফর্মুলা ফেলে অঙ্কটা করবে। লিমিটিং অ্যাঙ্গেলের যে ভ্যালু, সেই লিমিটিং অ্যাঙ্গেল অর্থাৎ লিমিটিং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, মানে আপাতন কোণের যে সর্বনিম্ন যে মান, তার ফর্মুলা আই ইকুয়াল টু সাইন ইনভার্স ইন্টু সাইন এ √μ² - 1 মাইনাস কস এ। এই ফর্মুলাতে ভ্যালু বসাও। সাইন ইনভার্স সাইন এ এর মান দিয়েছে 60°, আর মিউ এর মান দিয়েছে √7/3। তো μ² যদি করি, μ² করলে হয়ে যাবে শুধু 7/3। তো এই 7/3টা এখানে বসিয়েছি, -1 ইন্টু কস অফ 60°। তো সাইন ইনভার্স √3/2 ইন্টু √4/3 মাইনাস হাফ। তো এখানে √3 কেটে যাবে, আর √4 মানে 2 কেটে গিয়ে পুরো টার্মটা হবে 1 মাইনাস হাফ। তো সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ মানে 30°। তাহলে আপাতন কোণের ভ্যালু কত, আপাতন কোণের ভ্যালু হচ্ছে 30°। আচ্ছা, নেক্সট পরবর্তী কোশ্চেন যেটা আছে, পরবর্তী কোশ্চেন একটা এলসিয়াস সার্কিটের। আর সি এরটা এলসিয়াস সার্কিটের কি বলেছে, এল এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। অনুনাদি কম্পাঙ্ক আর কিউ ফ্যাক্টর, অনুনাদি কম্পাঙ্ক ওমেগা এল ইকুয়াল টু 1/ওমেগা সি। তো সেই অনুনাদি কম্পাঙ্কে যদি ফর্মুলা ফেলি আমরা এখান থেকে, অনুনাদি কম্পাঙ্কের তো ওমেগা এল ইকুয়াল টু 1/ওমেগা সি। তাহলে কিন্তু ওমেগা² ভ্যালু হচ্ছে 1/LC। দেখো এখানে এল এর মান কত দিয়েছে, 2 হেনরি, আর সি এর মান মাইক্রোতে দেওয়া ছিল, এটা আমরা 10⁻⁻6 করে নিয়েছি এসআই এ। তাহলে ওমেগার মান হচ্ছে √156.25। তাহলে ওমেগার মানটা আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 125। ওমেগা ইকুয়াল টু 2πf, এফ হচ্ছে অনুনাদি ফ্রিকোয়েন্সি, 125/2π, অ্যান্সার পেয়ে গেলাম 19.9 হার্জ। কিউ গুণকের ডাইরেক্ট ফর্মুলা 1/r ইন্টু √L/c। তো সব ভ্যালু বসিয়ে আমরা কিউ গুণকের ভ্যালু কত পাচ্ছি, কিউ গুণকের ভ্যালু পাচ্ছি 25। তো যেগুলো মাইক্রো বা মিলিতে দেওয়া থাকবে সেইগুলোকে 10⁻⁻6, 10⁻⁻3 করে মিটারে বা এসআই করে নেবে, বোঝা গেছে? তাহলে তোমাদের ক্যালকুলেশন সুবিধা হবে, অন্য কিছু সমস্ত ইউনিট একটা ইউনিটে চেঞ্জ করে নিতে হবে। তো এই চ্যাপ্টার লাস্ট অঙ্ক বিএডটা। একটি পরিবাহী কুণ্ডলীকে 0.25 টেসলা পাওয়ারের একটি সুষম চৌম্বক ক্ষেত্রে এমনভাবে রাখা হয়েছে যাতে কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের অভিমুখে থাকে। কুণ্ডলীর ব্যাসার্ধ এত মিলিমিটার হারে সংকুচিত হচ্ছে। তো dr/dt ইকুয়াল টু 1 মিলিমিটার/সেকেন্ড। ব্যাসার্ধটা কত বল দিয়েছে, 2 মিলিমিটার। তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত? দেখো আবিষ্ট তড়িৎচালক বলের ক্ষেত্রে আমরা যে ফর্মুলা কি জানি, আবিষ্ট তড়িৎচালক বলের ফর্মুলা E ইকুয়াল টু -d∅/dt। তো ফাইয়ের মান কত, বি ডটে, ই ইকুয়াল টু -d/dt বি ডটে, বি এর মানটা সেম, অর্থাৎ -da/dt। তাহলে তোমাদের কাজ হচ্ছে da/dt বের করতে হবে। এটা কি, এটা হচ্ছে ক্ষেত্রফল, যে কুণ্ডলীটা আছে সেই কুণ্ডলীর ক্ষেত্রফল হচ্ছে এ।
কুণ্ডলী ব্যাসার্ধ 1 মিলিমিটার পার সেকেন্ড হারে হ্রাস পাচ্ছে, ব্যাসার্ধের মান দেওয়া আছে 2 মিলিমিটার, এটাকে মিটারে করে নিলাম, আর এখানেও মিলিমিটারটাকে মিটারে করলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। তো এখান থেকে ডেরিভেটিভ যদি করি ক্ষেত্রফলটাকে ডেরিভেটিভ করলে কি হবে? আর ডি আপন ডিটি ইকুয়াল টু 2 পাই আর ইন্টু ডিআর বাই ডিটি। তো ডিআর বাই ডিটি এখানে আমি লিখে দিচ্ছি ডিআর বাই ডিটি কত? -1 মিলিমিটার পার সেকেন্ড। মাইনাস কেন দিলাম? যেহেতু হ্রাস ঘটছে। 2 পাই আর এর মান হচ্ছে 2 ইন্টু 10⁻³ আর ডিআর বাই ডিটি হচ্ছে 1 মিলিমিটার পার সেকেন্ড। তো 1 মিলিমিটারটাকে আমরা লিখছি মিটারে 10⁻³ দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে ডিএ বাই ডিটির মানটা পেয়ে গেলাম এটা। তো সেই ডিএ বাই ডিটির মানটা এই যে ইকুয়েশন আমরা পেয়েছিলাম, এই ইকুয়েশনে দিয়ে বসিয়ে দিই। ইকুয়েশনে বসালে ফাইনাল ভ্যালু আমরা কত পেয়ে যাচ্ছি? একে দেখো এখানে মাইনাস, আর ডিএ বাই ডিটির ভ্যালুটাও এখানে কত বসবে? বাইরে একটা মাইনাস ছিল, তো ডিএ বাই ডিটির ভ্যালুটা মাইনাস নিয়ে এটা, তাহলে দুটো মাইনাস হয়ে গেল পজিটিভ। তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হলো? 3.14 × 10⁻⁶ ভোল্ট বা 3.14 মাইক্রোভোল্ট। বোঝা গেছে? তো এই ছিল তোমাদের 135 নম্বর সেটের সম্পূর্ণ সমাধান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ হচ্ছে এরকম ভিডিও তাদের জন্য খুবই উপকৃত বা উপকার লাভ হতে পারে। তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি তাদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কিছু উপকার লাভ পেয়ে থাকে। তো দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে সম্পূর্ণ নতুন একটা সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।